নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার, দাবি বিএনপির। চায় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ। রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দেশকে বিপদে ঠেলে দেওয়ার অভিযোগ। চট্টগ্রাম পোর্টের আপনি দেবেন কি দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এনবিআর যে এত বড় পরিবর্তন, কোনো আলাপ আলোচনা নেই, কিছু নেই। এটা দেশকে একটা ওখানে সব জায়গাতে একটা দেখবেন একটা অস্বস্তির সৃষ্টি করা হচ্ছে। রাতভর অবস্থানের পর সকালেও কাকরাইল সড়কে ইশরাক সমর্থকদের সরব উপস্থিতি। শপথ পড়ানোর বিষয়ে আজ আদেশ দিতে পারেন হাইকোর্ট। বাড়ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যাপ্তি, তহবিল সংকটে উদ্যোক্তারা। বাজেটে 500 কোটি টাকার বরাদ্দ চেয়েছে এসএমই ফাউন্ডেশন। চট্টগ্রামে কমছেই না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, ছুরিকাঘাতে কলেজ ছাত্রের প্রাণহানি। পরিবারের দাবি, দলে যোগ না দেয়ায় এ হত্যাকাণ্ড। সুনামগঞ্জের সজনা ব্রিজের একাংশ ভেঙে যান চলাচল বন্ধ। ভোগান্তিতে 25 গ্রামের মানুষ। দ্রুত মেরামতের আশ্বাস সংশ্লিষ্টদের। এই লাইনটা ভাঙাতে মনে করেন আমাদের অবস্থা সিরিয়াস, মানে আমরা গাড়ি আনার মধ্যে পারি না, আমরা ইনকাম একবারে কম পাই। নতুন একটা বিলি আমরা আনতেছি আর কি, সব মিলে তো সপ্তাহের সময় লাগবে। কুড়িগ্রামে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে নদ নদীর পানি বৃদ্ধি, তলিয়েছে নিম্নাঞ্চলের ফসলের জমি। ঋণ নিয়ে চাষাবাদ করায় দিশেহারা কৃষক। আবার সুগার যা বাদাম যা হচ্ছে সব ডুবে গেছে। 10 বিঘা জমিতে বাদাম করছি, বৃষ্টি আর তিস্তার পানিতে আমার বাদামগুলো সবগুলো নষ্ট হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়ায় 3 উপজেলার সীমান্ত পথে দেদারসে চলছে মাদক চোরাচালান। ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। ঠেকাতে তৎপর দাবি প্রশাসনের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি বলছে সরকার নিজেদের চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। মানবিক করিডোর কিংবা বন্দরের মতে স্পর্শকাতর বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের দাবি, এসব সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করে অস্থিরতা সৃষ্টি করছে সরকার। অরাজনৈতিক শক্তি অব্যাহতভাবে থাকলে পরাজিত শক্তি সুযোগ নেবে বলেও মনে করে বিএনপি। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। শুরুতে স্বাগত জানালেও নতুন দল এনসিপি গঠনের পর থেকেই উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা 2 ছাত্র প্রতিনিধিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। মেয়র ইশরাক ইস্যু সহ সাম্প্রতিক সময়ের নানান ঘটনার প্রবাহ যেন সেই পালে হাওয়া দিল। বিএনপির অভিযোগ, অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। উপদেষ্টা হিসেবে থাকা 2 ছাত্র প্রতিনিধি কেবল নয়, কোনো দলের প্রতি সহানুভূতিশীল কারোরই এই পদে থাকা উচিত নয় বলে মনে করেন নেতারা। অবশ্যই তাদেরকে একদিনও থাকা উচিত না। অলরেডি ওরা একটা দলের সাথে জড়িত, এটা কারণেও জানা আছে। দেশের মানুষকে কি অত বোকা হয়ে গেছে বাংলাদেশের মানুষ? এবং আরও যারা সিম্পেথাইজ করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে, তাদেরকে রিজাইন করা উচিত, কারণ তাদের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। তাদের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। এর সাথে সাথে এই যে উপদেষ্টা যারা আছেন তারা পদত্যাগ করে এই নতুন দল এনসিপিতে যোগদান করা উচিত। এই ঘরানার যত উপদেষ্টা আছে, ছাত্র আছে, সমর্থক আছে, সবাই মিলে নতুন তাদের দল এনসিপিতে যোগদান করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকারের নেয়া মানবিক করিডোর কিংবা বন্দরের মতো রাজনৈতিক সিদ্ধান্ত দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রথমত কোনো পদক্ষেপই তাদের সফল হয়েছে বলে দেখি না। দ্বিতীয়ত তাদের এইসব সারা দেশকে এফেক্ট করে এই ধরনের গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা ম্যান্ডেটও তাদের নাই। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই যে করিডোরের যে একটি কথা, এই দেশকে যুদ্ধে লিপ্ত হবে, তারা কোন ম্যান্ডেট পেয়ে তারা বাংলাদেশকে একটা যুদ্ধে অংশগ্রহণ করাতে চায়? সরকার যে কাজটা করছে তাদের কাজের মধ্যে পড়ে না। চট্টগ্রাম পোর্টের আপনি দেবেন কি দেবেন না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এনবিআর যে এত বড় পরিবর্তন, কোনো আলাপ আলোচনা নেই, কিচ্ছু নাই। এটা দেশকে একটা ওখানে সব জায়গাতে একটা দেখবেন একটা অস্বস্তির সৃষ্টি করা হচ্ছে।
এক একটা সিদ্ধান্তের মধ্যে। নেতারা বলছেন সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো মিছিল সহ গুপ্ত কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। অরাজনৈতিক সরকার এইভাবে অব্যাহতভাবে থাকলে তো অস্থিতিশীলতা বাড়তেই থাকবে, এবং এই সুযোগ পরাজিত শক্তি তো নিতেই পারে, তাই না? এবং নেওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র পরিচালনায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সহায়তা পেয়েই এটি এখনো পর্যন্ত প্রাণে বেঁচে আছে, এবং এরা এখন পর্যন্ত সেই সহায়তার জোরে মাঝে মাঝে টুকটাক রাজপথে দেখা যায় মিছিল করছে। এটা সরকারের ব্যর্থতা, এবং এর প্রধান কারণ হলো দেশের আমলাতন্ত্র। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক শক্তিকে উপেক্ষা করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। তাদের দাবি, সরকারের রাষ্ট্র পরিচালনার অদক্ষতা ক্রমেই স্পষ্ট হচ্ছে জনগণের সামনে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের পাশাপাশি সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তার কর্মী সমর্থকরা। রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান করেন তারা। ভোরের আলো ফুটতেই বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। এর মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা 2 উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। এদিকে যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি, অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। এর আগে টানা 7 দিন নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা শামিল। যেখানে কোর্ট রায় দিয়েছে সেই কোর্টের রায়কে তারা ভায়োলেট করতে চাচ্ছে। আসিফ মাহমুদ, যিনি আছেন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কিন্তু এই আমাদের শপথটা নিয়ে একটা তাল বাহানা করতেছে, অর্থাৎ আমাদের একটা এগেনিস্ট পার্টি বানাতে চাচ্ছে না। তার ভাষ্য চেঞ্জ না করবে আমাদের জনতার মেয়রকে যতদিন পর্যন্ত নিয়ে আসবে ততদিন পর্যন্ত আমাদের এই অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচির বিষয়ে আরও জানবো খবরাখবর। কাকরাইল থেকে আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ আমার সঙ্গে যোগ দিয়েছেন। সবুজ, রাতভর অবস্থান যেটা বলছিলাম, এই অবস্থানের পর এখন ইশরাক সমর্থকরা কি বলছেন এবং একটু জানাবেন এখনকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? মূলত রাতভর অবস্থানের পর মূলত এখন ভোরের আলো ফুটতেই বেলা যত বাড়ছে ততই কিন্তু নেতাকর্মীদের যে জমায়েত, যমুনার সামনে যে অবস্থান, সেই অবস্থানে নেতাকর্মীদের জমায়েত মূলত বাড়ছে। এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন মূলত ইশরাকের শপথ এবং 2 যে উপদেষ্টা রয়েছে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। মূলত গত 9 দিন ধরে এই আন্দোলন চলছে। আজকে 9ম দিন শুরু হয়েছে আন্দোলনটি, এবং এই পর্যন্ত আসার পর মূলত গতকালকে থেকে আগে মূলত ইশরাকের শপথের বিষয়টি ছিল, কালকে থেকে নতুন করে যোগ হয়েছে এই 2 ছাত্র উপদেষ্টা, সরকারের যে উপদেষ্টা, এই 2 উপদেষ্টা পদত্যাগের দাবিটি। তারা মূলত এখানে যারা জমায়েত হচ্ছেন, গতকালকে ইশরাকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে মূলত এই যে শপথের বিষয়টি নিয়ে টালবাহানা করা হচ্ছে মূলত স্থানীয় সরকার উপদেষ্টার যে দপ্তর, সেই দপ্তর থেকে, এবং স্থানীয় সরকার উপদেষ্টা নিজেই এই কলকাঠি রাখছেন এবং অভিযোগ করা হয়েছে আদালত পর্যন্ত হস্তক্ষেপ করা হয়েছে, যার কারণে তারা বলছেন যে একটি রাজনৈতিক দলের থেকে এই সরকারে অবস্থান নিয়ে এই সরকারের থেকে আসলে এই জায়গাগুলো করা হচ্ছে, সেটি করতে দেওয়া হবে না। সেই কারণেই মূলত তারা বলছেন যদি রাজনীতি করতে চান তাহলে পদত্যাগ করে রাজনীতিতে আসার আহ্বান জানানো হয়েছে। এখন মূলত যেটি হয়েছে আজকে 9ম দিনের মতো আন্দোলন, এটি কোন পর্যায়ে গিয়ে থেকে, কারণ ইশরাক কালকে যেটি বলেছেন যে এখন পদত্যাগের বিষয়টি অর্থাৎ শপথের বিষয়টি মুখ্য নয়, এই 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যেহেতু আজকে আদালতের একটি রায় আছে, সেই রায়টি কোন পক্ষে যায় সেইটির প্রেক্ষিতে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আসলে সময় বলা যাবে, অর্থাৎ আদালতের যে রায়টি সেই রায়টির পরেই বলা যাবে। তবে ইশরাক কালকে যেটি বলেছেন যে আদালতের রায় পক্ষে আসলেও এই অবস্থান থেকে তার যে সমর্থকরা সরবেন না। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই 2 উপদেষ্টা অর্থাৎ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন যিনি উপদেষ্টা রয়েছেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম, এই 2 উপদেষ্টার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবেন না ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন
চলতে থাকবে বা যমুনার সামনে যে অবস্থান সেই অবস্থান চলতে থাকবে এবং সেই হিসেবে নেতাকর্মীরা আসতে শুরু করছেন। সেই হিসেবে বলা যায় যে গত 9 দিন ধরে যেই যানজট তৈরি হয়েছিল সড়ক জুড়ে, সেই যানজট বা সেই যানজটের ফলে যে ভোগান্তি সেটি আজকেও হয়তো করতে হবে নগরবাসীকে। জি সবুজ, এবং আপনার মাধ্যমে এখনকার অবস্থাও দেখছিলাম কাকরাইলে। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। রায় পক্ষে এলেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক হোসেন, নতুবা কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা। কোনো এক ব্যক্তির ক্ষমতা পাওয়া নয়, এটি এখন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণমানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সন্ধ্যায় কাকরাইল মোড়ে কর্মী সমর্থকদের সঙ্গে চলমান আন্দোলনে যোগ দেন তিনি। বুধবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের সামনে হেয়ার রোডের প্রবেশ মুখে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে যুক্ত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। ট্রাকের মঞ্চ থেকে বক্তব্য রাখেন ইশরাক, বলেন সরকার নিরপেক্ষ নয় তা প্রমাণিত। দলীয় লোকজন সরকারে ঢুকে বিএনপিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে, জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে। ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। এখানে কালকে আমাদের পক্ষে রায় আসবে কি আসবে না সেটা কোনো মুখ্য বিষয় না। শুরু থেকেই আমরা বলে আসছি যে আমরা এই সরকারের ভিতরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদের কর্মকাণ্ড আমরা জনগণের কাছে উন্মোচিত করেছি। এর আগে সপ্তম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা। তবে এদিন তারা নগর ভবনের পরিবর্তে অবস্থান নেন কাকরাইল মোড়ে। এ সময় শপথ পড়ানো নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা। জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া। ওনারা শপথটা করাচ্ছে না, শপথ পাঠ করাইলেই কিন্তু আজকে মেয়র হয়ে যায়। সকাল 11টার পর মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। দ্রুতই নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা। এখন জনদুর্ভোগ না, জনমুক্তির জন্য এই আন্দোলন। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না? বিকেলে ঝুম বৃষ্টিতেও নিজেদের অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা। সন্ধ্যার আগে মৎস্যভবন ও কাকরাইল মোড় ছেড়ে কাকরাইল মসজিদের সামনে এসে জড়ো হন নেতাকর্মীরা। দ্রুততম সময় দাবি না মানলে আগামীতে উত্তর দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারও দেয়া হয় অবস্থান কর্মসূচি থেকে। পেটে যতক্ষণ ক্ষুধা থাকবে ততক্ষণ তো আপনি চিৎকার করবেনই। দুবার আদালত থেকে রায় দিয়েছে ইশরাক হোসেন মেয়র, গেজেট প্রকাশ হয়েছে ইশরাক হোসেন মেয়র। আজকে যারা বাধা দিচ্ছে তারা কারা? তারা স্বৈরাচারের দোষক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা সেটি জানা যাবে আজ। বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি একদিন পিছিয়ে দেন হাইকোর্ট। এদিনও শুনানি করেন উভয় পক্ষের আইনজীবী। জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দুল তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। বাড়ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ব্যাপ্তি। প্রান্তিক পর্যায়ে উৎপাদন হচ্ছে নানা পণ্য। দেশের চাহিদা পূরণ করে ছড়িয়ে পড়ছে বিশ্ববাজারে। তবে উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা অর্থের দুষ্প্রাপ্যতা। নীতি সহায়তা দিতেও করা হয় গড়িমসি। স্বল্প সুদে উদ্যোক্তাদের ঋণ কার্যক্রম চলমান রেখেছে এসএমই ফাউন্ডেশন। আগামী বাজেটে 500 কোটি টাকার তহবিল চেয়েছে সংস্থাটি। মাহফুজ মিঠুর ছবিতে বগুড়া থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। বগুড়া শহরের অলিগলিতে কান পাতলেই শোনা যায় টুংটাং শব্দ। তৈরি হচ্ছে নানান যন্ত্র। শহরের রেলওয়ে মার্কেট, গোহাইল সড়ক, বিশ্ব রোড, ফুলবাড়ি, বিসিক সহ নানান এলাকায় এমন কর্মচাঞ্চল্য। রয়েছে 700টি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, 500টি কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র এবং 75টি ফাউন্ডিং। পিতল, কাস্ট আয়রন, পিগ আয়রন, কার্বনেট,
সিলিকন দিয়ে তৈরি হচ্ছে ধান মাড়াই কল, কাঠ চেরাই মিল, তেল কল, টিউবওয়েল, মুড়ির মিল, পাম্প, ফেব্রিকেটেড আইটেম, ফিড মেশিন, পাওয়ার টিলার সহ নানান যন্ত্র। বলা যায় কৃষি যন্ত্রের ৮০% যোগান দেয় বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। ঢালাইয়ের দাম যেগুলো দিয়ে আমরা এগুলো লাইনার ধরেন বানাবো, এগুলো লাইনারই ধরেন আগে ছিল ৫০-৬০ টাকা কেজি, এখন ১০০ টাকা কেজি। অনেক জিনিস আছে এগুলো দাম বেড়ে দেওয়ার কারণে, অনেক কিছু প্রোডাকশন কমে দেওয়ার কারণে মনে করেন আমাদের এগুলো কাজকাম করতে একটু সমস্যা হয়। ৮০ দশক থেকে স্থানীয় উদ্যোক্তাদের হাত ধরে প্রসারিত হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি এই শিল্প। বছরে লেনদেনের পরিমাণ ২,০০০ কোটি টাকা। ওয়ান ডিজিটে ব্যাংক ইন্টারেস্ট, বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে সাপোর্ট দেওয়া হয়। আমি বিশ্বাস করি আমাদের এই সম্ভাবনাময় খাত আগামীতে দেশের চাহিদা মিটায় বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, আরও হিউজ পরিমাণ। সহায়তার হাত বাড়াতে পৃথক ক্লাস্টার তৈরি করেছে এসএমই ফাউন্ডেশন। উদ্যোক্তাদের মধ্যে দেয়া হচ্ছে স্বল্প সুদের ঋণ ও নীতি সহায়তা। রেফারেন্স স্কিমে যে পরিমাণ টাকা দিচ্ছি প্রবাবলি আমাদের যা চাহিদা তার তুলনায় এটা যথেষ্ট না, কোনো সেগমেন্টেই এটা যথেষ্ট মনে হচ্ছে না আমাদের কাছে। এটার ব্যাপারে চেষ্টা করবো যে আমাদের যে ফান্ডটা আছে ওইটার অ্যালোকেশনটা যাতে আরও বাড়ানো যায়, মানে গভর্নমেন্ট থেকে আমরা যাতে আরেকটু বড় একটা ফান্ড নিতে পারি, যেটা হয়তো আমরা রিফাইন্যান্স স্কিমে দিতে পারবো। বর্তমানে দেশে এসএমই উদ্যোক্তাদের সংখ্যা ১,১৮,০০,০০০। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এই খাতের অবদান ৩২%। আগামী বাজেটে এসএমই খাতের জন্য সরকারের কাছে ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। শুধু এসএমই ফাউন্ডেশন থেকে আমি যদি ৭০০ থেকে ৮০০-র বদলে ৬০ থেকে ৮,০০০-এর কাছে রিচ করতে পারতাম, তাহলে হয়তো আরও অনেক বেশি যুগোপযোগী হতো। আর অ্যাটলিস্ট ৩০০ থেকে ধরেন আমি যদি আজকে ৭00-৮০০ বা ১,০০০ কোটি টাকা করতে পারি ৩০০ কোটি টাকা থেকে, তাহলে ডেফিনেটলি এটা তো রিভলভিং, তাহলে ডেফিনেটলি আমার জন্য অনেক বেশি কাস্টমারকে রিচ করা সম্ভব হবে। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ৩০০ কোটি টাকা, যা চাহিদার তুলনায় অপ্রতুল। দক্ষ কারিগরদের হাতে তৈরি হচ্ছে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি এবং ক্ষুদ্র যন্ত্রাংশ। এসব চলে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এসব যন্ত্রাংশের বছরে বাজার প্রায় ২,০০০ কোটি টাকা। তবে মূলধনের যোগান দেওয়া গেলে এই শিল্পই হতে পারে দেশের অন্যতম বৃহত্তর লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। রিমন রহমান, যমুনা নিউজ, বগুড়া। এতিমের হক কোরবানির চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবার কোরবানির পশুর চামড়ার মূল্য ধরা হবে আগের বছরের তুলনায় বেশি, যা আজ নির্ধারিত হবে। জানান, পশুবাহী গাড়িতে চাঁদাবাজির অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে প্রথমবারের মতো ৯ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠন করা হয় আন্তঃমন্ত্রণালয় কমিটি। দুপুরে কমিটির প্রথম সভায় বসেন সরকারের ৬ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর। সভায় সিদ্ধান্ত হয় এবার কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা, এতিমখানা সহ দেশের প্রান্তিক পর্যায়ে বিনামূল্যে ৩০,০০০ টন লবণ বিতরণ করা হবে। ভিডিও চিত্র এবং লিফলেট বিতরণের মাধ্যমে জানানো হবে কাঁচা চামড়া সংরক্ষণের পদ্ধতি। বাণিজ্য উপদেষ্টা জানান, প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান এতিমের হক, এটার জন্য তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায়। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। কোরবানির পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি বন্ধে খোলা হবে হটলাইন, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকবে, যেখানে একটা সেল গঠন করা থাকবে, একটা হটলাইন থাকবে, যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন। নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পরে মিলিয়ে 10 দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। বন্ধ থাকবে স্পিডবোট চলাচলও। বালিকারি করে সেগুলোকে 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি সাহেবদের বলা হয়েছে যেখানে যেখানে নৌপথ দ্বারা প্রভাবিত সেসব জায়গায় যেন ম্যাজিস্ট্রেট রাখেন, এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো। এদিকে ঈদের আগে উত্তরবঙ্গের রৌমারী থেকে চিলমারী পর্যন্ত নতুন নৌ রুট চালু করেছে বিআইডব্লিউটিএ।
যা সংযুক্ত করবে জামালপুরকেও। এতে এ রুটে যাতায়াতকারীদের পথ কমবে 100 কিলোমিটার। ঈদ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস চালু হবে, এখন ট্রায়াল রান চলতেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে বন্ধই হচ্ছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এবার ভয়ঙ্কর এ চক্রের ছুরিকাঘাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের। মৃত্যুর আগে বলে গেছেন খুনিদের নাম, যার স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া, কিন্তু নিমিষেই সব শেষ। দলে যোগ না দেয়ায় এ হত্যাকাণ্ড দাবি পরিবারের। মারছে কে? আতাউল। আর কে কে ছিল? বিজয় রাফসান। আর গুণের নাম জানো না? গুণের নাম জানো না? তোমার মারাইছে কে? এটা কার মাধ্যমে? মৃত্যুর আগে এভাবেই হামলাকারীদের নাম বলছিলেন ওয়াহিদুল হক সাব্বির। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই কলেজ ছাত্র। গত 16 মে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে হালিশহরের নয়াবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হন সাব্বির ও তার বন্ধু মামুন। স্বজনদের অভিযোগ, পাইথন গ্যাংয়ের সাথে যুক্ত না হওয়ার আক্রোশ থেকে এই হত্যাকাণ্ড। এই ছেলেটা কয়জন ছিল? 40 জনের মতো। 40 জন। সবার থেকে অস্ত্র ছিল? অস্ত্র সাব্বিরের দূরে আসছে আমাদের কাছে, আসি বলতেছে এরকম এরকম আমাকে ছুরি মারে দিছে। তারপরে এর পিছনে পিছনে ফলাফান কতগুলো দেখছি আসছে, আসার পরে দিয়ে ওকে আবার মারতেছে। ওরা ছুরির আঘাত করছে, ছুরি আঘাত করার পর ও ওই পারে দূর মারছে, দূর মারার পরে ওখানে ওরা বাটাম দিয়ে মারছে। ওরা অনেকবার কোলে কৌশলে বিভিন্ন তার নিজে ও যাইতে চাইতো না, তো ওর সাথে একটা লাস্টের মুখে দ্বন্দ্ব হয়েছিল। শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র সাব্বিরের স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে। কিশোর গ্যাংয়ের থাবায় শেষ সব আশা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি স্বজনদের। আমার কলিজার আমার থেকে নিয়ে গেছে, আমি আমার কলিজার চাই, পাশে ছাড়া কিচ্ছু না চাই। একটা বাচ্চাকে এইভাবে করে নিঃসংভাবে হত্যা করতে পারে, তাহলে ভাই আমাদের জীবনের নিরাপত্তা কোন জায়গায়? ভাই যে নামগুলো বলে গেছে ওদেরকে যদি ধরতে পারে, একজনকে ধরতে পারে, মূল সব কাহিনী বের হয়ে যাক। আমরা চাচ্ছি যে যথেষ্ট যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে আনা হোক বা ধরাও। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করেছেন নিহতের বাবা। এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আমরা একজন আসামিকে গ্রেপ্তার করছি, তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। শেষ 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ও আরও 16 জনের নাম বলছে। তাদের গ্রেপ্তারের চেষ্টায় আছি। মামলা বর্তমানে তদন্তাধীন আছে। সাব্বিররা 2 বোন 1 ভাই। তার বাবা পেশায় ঠিকাদার। তাদের বাড়ি হালিশহর নয়াবাজারে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার এবং নির্বাচনী রোড ম্যাপের দাবিতে কয়েক জেলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মশাল মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে শহরের সার্কিট হাউস এলাকা থেকে মিছিলটি বের করে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক ঘুরে সোনালী ব্যাংক মোড়ে তা শেষ হয়। একই দাবিতে মশাল মিছিল হয়েছে গোপালগঞ্জেও। এ সময় সাম্য হত্যার প্রতিবাদ জানায় সবাই। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের তাগিদ দেওয়া হয়। মশাল মিছিল হয়েছে যশোরেও। ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে শহরের RN রোড থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে প্রধান প্রধান সড়ক ঘুরে লালদিঘিতে জেলা বিএনপির কার্যালয়ে সেটি শেষ হয়। বালু ভর্তি ট্রাকের চাপে ব্রিজের একাংশ ভেঙে পড়ার পর চলাচল বন্ধ সুনামগঞ্জের বিশম্ভরপুরের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কে। গেল সোমবার বালুবাহী ট্রাক চলাচলের সময় নাইন্দাকুপা নদীতে ভেঙে পড়ে সজনা সেতুর স্টিলের অংশ। নৌকায় নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে কমপক্ষে 25 গ্রামের মানুষকে। দ্রুত সেতুটি মেরামতের আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের। বালুভর্তি ট্রাকসহ ব্রিজের একাংশ নদীতে যেন অন্তঃসারশূন্য কঙ্কালের উপর দাঁড়িয়েছিল নির্মাণযজ্ঞটি। ভার সইতে না পেরে ভেঙে চুরমার। সুনামগঞ্জ বিশম্বরপুরের মৃতপ্রায় নদী নাইন্দাকুপা। এর এক পাশে ফতেহপুর, অন্য পাশে হরিপুর। মাঝের এই সংযোগ মাধ্যমটির নাম সজনা সেতু। কয়েক দফা বানের জলে অ্যাপ্রোচ মাটি সরে যাওয়ায় 60 ফুট দৈর্ঘ্যের বেইলি সেতু দিয়ে স্থাপন করা হয় সংযোগ। তবে সেটিও আর রইল না। গেল 19 মে পণ্যবাহী ট্রাকের চাপে ভেঙে পড়ে স্টিলের অংশ। ট্রাক ওঠার কারণে ওভারলোড
মাল ছিল, এই মালের বারের কারণে ব্রিজটা ভাঙ্গা পড়ে। সুনামগঞ্জ গেছি বালা, এইদিকে ব্রিজ ভাঙ্গা হন তো আবার যাইমো ক্লাস, সমস্যা তো হইবই। 2022 সালের বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই ভারী যান চলাচল বন্ধ ছিল। তারপরও অতিরিক্ত লোড নিয়ে পণ্যবাহী ট্রাকটি ঝুঁকিপূর্ণ সেতুতে উঠে ভেঙে পড়ায় এখন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কে বন্ধ চলাচল। ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে 25 গ্রামের 60,000 মানুষকে। এই লাইনটা ভাঙাতে মনে করেন আমাদের অবস্থা সিরিয়াস, মানে আমরা গাড়ি আনার পর একটা আমরা ইনকাম একবার কম পাই। আমি তো মেডিসিন কোম্পানিতে আছি, তো আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে যে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তো এখন যাতায়াত ব্যবস্থা যদি আমাদের মানে অসুবিধা হয়, যেমন বিঘ্ন করে যাতায়াতে, তাহলে তো আমরা যথাসময়ে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারি না। এদিকে সবাই ঘোরাফেরা করবে, তারপর অনেক পর্যটকরাও আসবে, তাই আমাদের সবার এলাকাবাসী সবারই দাবি যে ঈদের আগে যেন এই রাস্তার কাজটা ভালোভাবে হয়ে যায়। সেতুটি পুনরায় চালু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। যে বেলিটা ভাঙছে এটা তো আর নতুন একটা বেলি আমরা আনতেছি আর কি, হয়তো সব মিলে হয়তো সপ্তাহের সময় লাগবে। এক যুগেরও বেশি সময় আগে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সজনা সেতু। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের ফসলের জমি নিমজ্জিত। বাদাম, কাউন, ভুট্টা সহ বিভিন্ন ফসল তলিয়ে কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ঋণ নিয়ে চাষাবাদ করে কৃষক এখন দিশেহারা। কৃষক বলছে ফসলহানিতে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমিনুর ইসলাম কুড়িগ্রামের রাজারহাটে তৈয়বখা গ্রামের বাসিন্দা। এনজিও ঋণ নিয়ে তিস্তা নদীর চরে 10 বিঘা জমিতে করেছিলেন বাদাম আবাদ। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সেই ফসল পানির নিচে। দিশেহারা কৃষক কিছুটা বাদাম তুললেও উঠবে না খরচ। 4 লক্ষ টাকা ঋণ করিয়ে 10 বিঘা জমিতে বাদাম করছি, বৃষ্টি আর তিস্তার পানিতে আমার বাদামগুলো সবগুলো নষ্ট হয়ে গেল। এমন হাজারো কৃষকের স্বপ্ন ভাসিয়ে নিয়েছে তিস্তা। আকস্মিক বৃষ্টি আর নদ নদীর পানি বেড়ে নিমজ্জিত একরের পর একর বাদাম, কাউন, ভুট্টা, ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারী, নাগেশ্বরী সহ বিভিন্ন উপজেলার জমিজমা। আলু অনেক টাকা লস খাওয়ার পরে ঋণ পাওনা শোধ হয় নাই, বাদাম গাচ্ছি, তোলার আশায় বাদাম দিয়ে তুলবো। এখন তিস্তায় পানি আসিয়া আমার বাদাম পর্যন্ত ভিনিশ করে নিয়ে গেল। একর সম্পত্তির বাদাম, এই দেখেন না বাদাম দেখা যাইতেছে না, এই দেখেন না, এই দেখেন না বাদাম দেখা যায়, বাদাম দেখা যায়, দেখেন। জেলায় চলতি মৌসুমে 950 হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে 912 হেক্টর। গত 19 মে পর্যন্তই ক্ষতিগ্রস্ত 52 হেক্টর জমি, যার উৎপাদিত ফলন প্রায় 2275 মন। নদীর পানিতে এখন নদীর লেখার হয়ে গেছে, আবার সুবের যা বাদাম যা হচ্ছে সব ডুবে গেছে। নদীর দুই পাশে চ্যানেল রয়েছে, যদি এই চ্যানেলটি খনন করা হতো তাহলে কৃষকের এই অকাল বন্যায় এই ফসলগুলো ডুবে যেত না। কৃষি বিভাগ বলছে প্রায় 1.25 কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যা নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। চীনাবাদাম, তারপর সবজি এবং তিল সহ বিভিন্ন ফসল নিমজ্জিত হচ্ছে। আমরা কৃষক পর্যায়ে বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরা তালিকা তৈরি করছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছি। কৃষকরা বলছেন ফসলহানিতে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। ভাগ্যোন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি নদীপাড়ের মানুষের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক চোরাচালান থামছেই না। ভারত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত ঢুকছে মাদকদ্রব্য, যা ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। মাদকের বিস্তার ঠেকাতে যথাসাধ্য চেষ্টার দাবি প্রশাসনের। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় হরহামেশাই দেখা মেলে মাদক কেনাবেচা ও সেবনের এমন চিত্র। নেশার টানে জেলার বাইরে থেকেও অনেকে ছুটে যান ভারতীয় সীমান্তবর্তী গ্রামগুলোতে। 950 বিজয়নগর, কসবা ও আখাউড়ার সাথে ভারতের 72 কিলোমিটার সীমানা রয়েছে। কাঁটাতারের বেড়া থাকলেও বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিবেশী দেশ থেকে ঢুকছে মাদক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে, বিজয়নগরের সিঙ্গারবিল, মিরাসানি, বিষ্ণুপুর, কালাছড়া সহ কয়েকটি পয়েন্ট দিয়ে মাদক চোরাচালান হচ্ছে। আখাউড়ার কর্নেল বাজার, শিবের বাজার, আনোয়ারপুর, গঙ্গাসাগর ও আজমপুর এবং কসবার মাদলা, মাইনপুর, আকবরপুর, কৈয়া সহ
কয়েকটি এলাকাও মাদক চোরাচালানের হটস্পট। এসব মাদক পরবর্তীতে সড়ক, রেল ও নৌপথে ছড়িয়ে পড়ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। 3টা পার্টি হাত বলতে, প্রথম পার্টি আইনা বিটিজাতপুরে এক পার্টি দেওয়া যায়, এক পার্টি নিয়ে আবার এই যে বিজয়নগর থেকে আরেক পার্টি নেওয়া যায়। বিজয়নগরের পার্টি নিয়ে দেওয়া ওই চিটাং বা ঢাকার যে কোনো পার্টির কাছে 25 কেজি মাল দিলে তারা 1 লাখ টাকা পাবে। এক পার্টির প্রতিদিন লেবার পিছে 20,000 টাকা খরচ আছে, তারপর বাকি টাকা তারা পায়। মাদকের বিস্তারের কারণে বাড়ছে নানা ধরনের অপরাধ। এতে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ফুটলা আছে না, ফুটলা বাইন্দা আপনার এটা মানে তোমার 10 ফুট এদিক ফিনছি স্কোপ গাঞ্জা দিন মাইরে হইলে টাকা নিব নিয়েছে। আসক্ত ব্যক্তিকের তো কোনো হিটাই তো গান তাহে না। আইতাছে দেখতেছে হেরাও তো ধরতেছে এই আর কি, কিন্তু আবার হেরার লগে মিলল কত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে তাদের তালিকায় জেলায় 600-র মতো মাদক কারবারি রয়েছে। সীমান্তবর্তী জনপদের অনেকেই জড়িয়ে পড়ছে চোরাচালানে। তালিকার ব্যাপারটা হলো কেউ এখানে থাকে কিংবা বাইরে চলে যায়, তখন কিন্তু আমরা চেষ্টা করি যখন নবায়ন করে আবার পাঠানোর আগে আমরা ওই ব্যক্তিবর্গ সম্পর্কে একদম শিওর হয়ে পাঠানোর চেষ্টা করি। মাদক জব্দ ও কারবারিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা। ত্রিপুরা রাজ্যে পাহাড়ে প্রচুর গাঁজার মাদকের চাষ হয় এবং এটাই তাদের প্রোডাক্ট, কিছু পণ্য। এই পণ্যটাকে তারা বর্ডার এইদিকে আমাদের এইদিকে ঠেলে দেয়, মার্কেটিংটা আমাদের এইদিকে। ফিডার রোডগুলো আছে মেন সড়কে ওঠার, এখানে চেকপোস্ট করি এবং আমাদের উদ্ধার অভিযান এগুলো চলমান আছে, কিন্তু মাদক সাপ্লাই তো বন্ধ হচ্ছে না। কয়েকটা কারণ আছে সীমান্তে বেড়ে যাওয়ার, পাচার বেড়ে যাওয়ার। তার মধ্যে হচ্ছে যে বিজিবি যে পোস্টগুলো আছে এগুলো প্রায় এক একটাতে একটা গ্যাপ প্রায় 5-6 কিলোমিটারের মধ্যে। তো ইন বিটুইন দিস প্লেস দেখা যায় অনেক সময় চোরাকারবারীরা আসা যাওয়া করতে তাদের একটু সুবিধা হয় আর কি, অথবা বেগ পেতে হয় না আর কি। মাদক চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকার মানুষের সচেতনতার উপরও জোর দেওয়া হচ্ছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশিন করা শিশুসহ 11 জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বিজিবি জানায় সীমান্ত এলাকার কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। পরে পায়ে হেঁটে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন তারা। স্থানীয় নতুন বাজার এলাকায় পৌঁছলে তাদের জিজ্ঞাসাবাদ করে বাজারের লোকজন এ সময় ভারত থেকে পাঠানোর কথা স্বীকার করে আগতরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে 4 শিশুসহ 7 নারীকে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা মেডিকেলে যমুনা টিভি সহ গণমাধ্যম কর্মীদের উপর হামলার সত্যতা পেয়েছে পুলিশের তদন্তকারী কর্মকর্তা। তবে মামলার আসামি মেডিকেলের পরিচালক সহ কারো বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ঘটনার 2 মাসেও উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া ক্যামেরা, মোবাইল সহ অন্যান্য ডিভাইস। এতে ক্ষুব্ধ গণমাধ্যম কর্মী সহ সচেতন মহল। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 21 মার্চের সেই দৃশ্য। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে চলছিল উত্তেজনা। সেই সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন গণমাধ্যম কর্মীরা। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা সহ বিভিন্ন ডিভাইস। ঘটনার পরদিন হাসপাতালের পরিচালক সহ 4 জনের নামে কোতোয়ালি থানায় মামলা হয়। পরে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের সত্যতা পান তদন্ত কর্মকর্তা। বিষয়টা নিয়ে এখন পঞ্চায়েতের অ্যাকশনটা যাচ্ছে, এর সাথে বাংলাদেশের সাথে কথা বললাম। তারপরে আপনি মোবাইলগুলো মোবাইলে তো কিছু করতে পারছে না, ক্যামেরা ভাঙচুর সেটা বলতে মোবাইল করতে পারছি না। এরই মধ্যে ঘটনার 2 মাস পেরিয়েছে। উদ্ধার হয়নি লুটে নেওয়া 2টি মোবাইল সহ অন্যান্য ডিভাইস। গ্রেফতারও হয়নি কেউ। এতে ক্ষুব্ধ সচেতন মহল সহ গণমাধ্যম কর্মীরা। সংবাদ সংগ্রহ করতে যেয়ে আহত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। এটার করার পর সংবাদকর্মী বন্ধু যখন মামলা করেছেন, সেই মামলার প্রেক্ষাপটে যাদেরকে এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আজ পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই হামলা থেকে বোঝা যায় যারা ল অ্যান্ড অর্ডারকে ইমপ্লিমেন্টেশন করবে, বাস্তবায়ন করবে, তাদের উপর যদি এই অবস্থা হয় তাদের সাধারণ মানুষের অবস্থাটা কোথায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্ব আছে, এবং আমরা জানি মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর লোকরা এখন বিদ্যমান আছেন, তারা এই জায়গাটায় গিয়ে কেন দৃঢ়তার সাথে মোকাবেলা করেন না? এ বিষয়ে কথা বলতে রাজি নন পুলিশ সুপার। কোতোয়ালি থানার ওসি জানালেন, হাসপাতালের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
জাহাজ ওপেন হয়েছে ওই নোট করে গেছি আমরা, ওইটুকু ব্যবস্থা দিতে পারবো আমরা। ভাঙা তথ্য আছে আমাদের, তথ্য ধাক্কা দেখছি ভাঙা তথ্য আমাদের কাছে আছে, এটুকু আমি ব্যবস্থা করতে বলেছি, ব্যবস্থা নিচ্ছে ও। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাকিব সরকার, যমুনা নিউজ। আলিশান শারাফুর 47 বলে 68 ও আসিফ খানের 26 বলে 41 রানের উপর ভর করে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। শারজাহ সিরিজের তৃতীয় টি-20তে টসে হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 162 রান করে বাংলাদেশ দল। জবাবে 5 বল আর 7 উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। শারজায় সিরিজের তৃতীয় টি-20তে আগে ব্যাট করে 9 উইকেটে 162 রান করে বাংলাদেশ দল। জবাবে 5 বল আর 7 উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় 10 রানে আউট হন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। 31 রানে প্যাভিলিয়নে অধিনায়ক লিটন দাস আর গোল্ডেন ডাক মারা তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতেই 50 পেরোনোর আগে বাংলাদেশ হারায় 4 উইকেট। এরপর 57-তে 5, 69-এ 6, 71-এ 7, 84-তে বাংলাদেশের 8 ব্যাটারি ডাগ আউটে। দল যখন 100-র নিচে অল আউটের সংখ্যায় তখনই বরাবরের মতো দলের হাল ধরেন জাকের আলী অনিক। 34 বলে 3 ছক্কায় 41 করে আউট হওয়ার আগে হাসান মাহমুদের সঙ্গে গড়েন 44 রানের জুটি। দলকে 128 রানে রেখে আউট হন জাকের। অন্য প্রান্তে হাসান পাকা অলরাউন্ডারের ভূমিকায় স্বীকৃত শেষ 10 বল থেকে শরীফুল ইসলামকে সাথে নিয়ে গড়েন 34 রানের জুটি। 15 বলে হাসানের ব্যাটে 26, শরীফুল 7 বলে করেন 16। এদিন আন্তর্জাতিক টি-20তে ইনিংসের শেষ ওভারে নিজেদের সর্বোচ্চ 26 রান নেয়ার কীর্তি গড়ল বাংলাদেশ। 4 ওভারে 7 রানে 3 উইকেট নেন হায়দার আলী। 163 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আগের 2 ম্যাচে অসাধারণ ব্যাট করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে হারায় সংযুক্ত আরব আমিরাত। এরপর 3-এ নামা আলিশান শারাফুকে নিয়ে 44 রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ জোয়াইব। 29 করে ফিরলেও 38 বলে 50 তুলে নেন আলিশান। 79 রানে তৃতীয় উইকেট হারালে সাময়িক চাপে পড়ে স্বাগতিকরা, কিন্তু সেখান থেকে আলিশান এবং আসিফ খানের জুটিতে সেই চাপ সামাল দেয় ইউএই। শেষে তাদের ব্যাটেই জয় আসে, যে জয়ে নিশ্চিত হয় সংযুক্ত আরব আমিরাতের সিরিজ। আলিশানের ব্যাটে 47 বলে 68, আসিফ করেন 26 বলে 41। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিক দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার জেনিনে হয় এই ঘটনা। 20 জনের দলটিতে ছিলেন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও পশ্চিমা কূটনীতিকরা। জেনিনের মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরণার্থী শিবিরের প্রবেশপথে অবস্থান করছিলেন প্রতিনিধিরা। চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় দুপুর 2টার দিকে হঠাৎ শুরু হয় গোলাগুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অবশ্য কেউ হতাহত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অনুমোদিত রুট ব্যবহার না করায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তেল আবিব। তাৎক্ষণিকভাবেই বক্তার কথা শ্রোতা শুনতে পারবে নিজের পছন্দের ভাষায়, এমনই এক ফিচার নিয়ে এলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটির ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিটের এই ফিচারে অপরিবর্তিত থাকবে বক্তার কণ্ঠস্বর, বাচনভঙ্গি ও আবেগ। আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষা থাকলেও শিগগিরই ইতালিয়ান, জার্মান ও পর্তুগিজ ভাষা যুক্ত হবে। দাদা দাদি স্প্যানিশ, কিন্তু নাতি নাতনির জন্ম যুক্তরাষ্ট্রে। কেউ বোঝে না কারো ভাষা। বাবা মা বা অন্য কারো সাহায্য ছাড়া অসম্ভব ভাবের আদান প্রদান। এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিট নিয়ে এসেছে এমনই একটি ফিচার যা ভাষার বাধা দূর করে যোগাযোগকে আরও সহজ করে তুলবে। বক্তা যখন একটি নির্দিষ্ট ভাষায় কথা বলবেন, মিট সঙ্গে সঙ্গে সেটিকে অনুবাদ করবে শ্রোতার পছন্দের ভাষায়। আর গুগলের তৈরি এআই মডেল জেমিনাই এর মাধ্যমেই করা হবে এই কাজ। প্রতিষ্ঠানটির দাবি, এই স্পিচ ট্রান্সলেশন ফিচারে বক্তার কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি ও আবেগ ঠিক যেমন আছে তেমনই থাকবে।
অনুবাদ হলেও তা যান্ত্রিক শোনাবে না, মনে হবে বক্তা নিজের কণ্ঠেই কথা বলছেন, শুধু ভাষাটা বদলে গেছে। মঙ্গলবার গুগল I/O সম্মেলন 2025-এ প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বিশ্বের সামনে তুলে ধরেন আকর্ষণীয় এই ফিচারটি। দেখান একটি ডেমো ভিডিও, যেখানে সহজেই পরিবর্তন করা যাচ্ছে বক্তার ভাষা। ফিচারটি আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষাতেই কাজ করছে, তবে গুগল জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে এতে যুক্ত হবে ইতালিয়ান, জার্মান ও পর্তুগিজ ভাষা। ভবিষ্যতে নিজের পছন্দের যে কোনো ভাষায় ফিচারটি পাওয়া যাবে বলে আশা ব্যবহারকারীদের। তবে গুগল মিটের ফ্রি ভার্সনে এখনও পাওয়া যাচ্ছে না এই ফিচার, শুধু AI Pro ও AI Ultra সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে এটি। তবে গুগল জানিয়েছে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য মিটে ফিচারটি আরও বিস্তৃত করার কাজ করছে তারা, আর এবছরই ওয়ার্কস্পেস গ্রাহকদের মধ্যে শুরু হবে প্রাথমিক পরীক্ষা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। আর এ ছিল যমুনা নিউজে। পরের ঘন্টার খবর নিয়ে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন।